সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক অ্যাক্সিডেন্টের বিষয়ে আমাদের যারা আছি এটা সমন্বিত প্রয়াস। আমরা যারা পথচারী আছি তাদেরকেও যেমন সচেতন থাকতে হবে, যারা চালক আছে গাড়ির চালক তাদেরকেও সচেতন হতে হবে, আর আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী আমরা যারা আছি তাদেরকেও ওইটা আইন প্রয়োগটা সঠিকভাবে করতে হবে। এই যৌথ প্রয়াসে আসলে ট্রাফিক যে অ্যাক্সিডেন্টটা এটা অনেকটা নির্মূল করা যায়। তাছাড়া যে আমরা প্রায় সময় যে যাদের চালক যারা আছেন তাদের অনেকে ড্রাইভিং লাইসেন্স নাই, তারা হেল্পার, তারা গাড়ি চালায়। এই জন্য আমরা প্রায় এই স্থানীয়ভাবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। যাদেরকে এইরকম পাওয়া যায় তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় এনে সাজা দেওয়া হচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে শহর, বন্দর, নগর, গ্রামগঞ্জ, হাট বাজার সব জায়গাতেই আমরা ছুটে বেড়াই। আর তেমনিভাবে এই মুহূর্তে অবস্থান করছি আমাদের দেশের উল্লেখযোগ্য একটি বাজার, উল্লেখযোগ্য একটি উপজেলা, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। এই বারহাট্টা উপজেলায় জন্মগ্রহণ করেছেন রাজনৈতিক কবি, জনমানুষের কবি, প্রেমের কবি, কবি নির্মলেন্দু গুণ। আরও জন্মগ্রহণ করেছেন সংস্কৃত ব্যক্তিত্ব, বীর পুরুষ, বংশীবাদক বারী সিদ্দিকী। এই ধরনের বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়ালিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল। বারহাট্টা উপজেলা আপনার নেত্রকোনা জেলার 10টি উপজেলার মানে প্রাণকেন্দ্র। আমরা এই এক পাশে আপনার আটপাড়া উপজেলা, আর এক পূর্ব সাইডে আছে আপনার মহানগর উপজেলা, পাশেই সুনামগঞ্জ জেলা। ভৌগোলিক অবস্থানগত কারণে যে যাতায়াতের দেখা যায় যে হাওড়া এলাকার লোকজন এই নেত্রকোনা কিংবা ঢাকাতে যদি আপনার যোগাযোগ মানে ব্যবস্থাটা ওই বারহাট্টা উপজেলার উপর দিয়ে। কেমন আছেন? কি করেন আপনি? বাচ্চা নিশ্চয় আপনার? পরিবার নিয়ে কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম বৈরাহাটি। তো আপনার হেলমেট নেই কেন ভাইয়া? বাইক চালাচ্ছেন, হেলমেট নেই কেন? এই তো কাছে তো এই অন্যের ভুলে কখনো অ্যাক্সিডেন্ট হয় না? তো সেক্ষেত্রে যদি ক্ষতি হয়ে যায়, এই যে ছোট বাচ্চাটা আছে সামনে, ওরও তো একটু ক্ষতি হতে পারে। আমার অথবা অন্যের ভুলে চলার পথে ঘটতেই পারে একটি ভয়াবহ দুর্ঘটনা। এই কথার সত্যতা স্বীকার করেও আমি চলছি আমার মতোই। আমার বোধশক্তি যেন আমাকে একবারও বলছে না, আর নয় কোনো অনিয়ম, এবার তুমি নিয়ম মেনে পথ চলো। নতুন একটি দিন। সূর্য উদয়ের সাথে সাথেই মানুষ নৈমিত্তিক কাজে বেরিয়ে পড়ে। অফিস, আদালত বা স্কুল, কলেজ যে কোনো প্রতিষ্ঠানেরই নির্দিষ্ট সময় শেষে ছুটির ঘন্টা বেজে ওঠে। সবাই আবার বেরিয়ে পড়ে রাস্তায় ঘরে ফেরার জন্য। কেউ পায়ে হেঁটে, কেউ পাবলিক বাসে, কেউ বা ভাড়া করা বাহনে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে ছুটে চলে একই পথে। রাস্তার দুর্ভোগ আর শরীরের ক্লান্তি আমাদের উপর এমনভাবে ভর করে যেন কর্ম থেকে পরিত্রাণ চাই আমরা। কিন্তু বেঁচে থাকার জন্য কর্ম তো করতেই হবে, রাস্তায় তো বের হতেই হবে আমাকে। আমি যতই অভিজ্ঞ চালক হই না কেন, আমার সাথে একই পথে একজন অনভিজ্ঞ চালকও চলতে পারে। দ্য ট্রাফিক সিগন্যাল বলতে চায়, বারহাট্টা উপজেলায় বসবাসকারী প্রত্যেকটি মানুষ ট্রাফিক আইন মেনে চললেও এই জেলার উপর দিয়ে যে পথ চলে গেছে, সে পথে অন্য আরও হাজারো মানুষ চলছে, চলবে প্রতিনিয়ত। তাদের ভুলেও ঘটতে পারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আপনি এই রাস্তার এত কাছে ব্যবসা করছেন কতদিন ধরে? 25 বছর যাবো। 25 বছর যাবত রাস্তার এত কাছে ব্যবসা করছেন, তাই রাস্তার সমস্যা, রাস্তার সুবিধা অসুবিধা আপনি খুব ভালোভাবেই দেখেছেন। এটা তো কিছু রাস্তার চিপা একটু যানজট লাগে। কথা বলে আপনার সাথে বলেন। ভালো আছেন? জি ভালো। গাড়ি চালান কতদিন ওস্তাদ? গাড়ি চালাই 20 বছর। অ্যাক্সিডেন্ট হয়েছে কখনো আপনার? না, আমার কখনো হয় না। আচ্ছা, এই বারহাট্টা বাজারে আসলে এই জায়গাটায় এই রাস্তাঘাটের অবস্থাটা কেমন থাকে, কি কি অসুবিধা হয়? জামজট থাকে ভাইয়া, বেশি জামজট থাকে। এই যে আমাদের এই বারহাট্টা থানার সম্মুখেই ইজি বাইকগুলি সারি সারিভাবে দাঁড়িয়ে রাখে, এতে করে রাস্তা চলাচলের বা পারাপারে অনেকটা সমস্যা হয়।
আমরা তখন এই বারহাট্টা বাজারে ছিলাম, আমরা কথা বলেছি অনেকের সাথে যে আপনারা এই যে রাস্তার উপরে এই গাড়িগুলো দাঁড় করিয়ে রাখেন, যে কারণে রাস্তাটা আরও ছোট হয়ে যায়, তাদের চলাচলে অসুবিধা হয়। তো আপনি কি বলবেন একজন এই অটো চালক হিসেবে? রাস্তার পাশে আপনার যে দোকানগুলো মানে আছে না, তা আমাদের যে স্ট্যান্ডটা এই জায়গাটা আপনার রাস্তা কোনটা আপনার এই পর্যন্ত, ওটা তো আপনার রাস্তা না, ওটা হলো আপনার সাব স্টেশনের জায়গা। আগে যখন পরিমাণে গাড়িগুলো কম ছিল তখন একটু মানে কম হয়েছে, এখন পরিমাণ একটু বাড়লেও যেভাবে যানজট না হয় এইভাবে আপনার এই পরিবেশে আমরা মানে গাড়িগুলো মানে রাখি। মাঝে মাঝে ওই প্রধান যে উনি মিটিং করেন, মিটিংয়ের মাধ্যমে এইসব কথাই বলে থাকেন যে সাবধান, কোনো যাত্রী যেন কষ্ট না পায়, এমনভাবেই সবসময় ড্রাইভ করতে চেষ্টা করবা। আমরাও এখানে যারা সর্বসময় উপস্থিত থাকি সবাই চেষ্টা করি যে রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে, ভাই একটু সাইডে থাকো, গাড়ি আসবে না আপনাদের কি কোনো সংগঠন আছে? এটা অটো টেম্পো মিলে একটা সংগঠন আছে, বা এটা রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 36/21। আপনি এই স্ট্যান্ডে, এই যে অটো স্ট্যান্ডে কি দায়িত্ব পালন করছেন? স্ট্যান্ডের সিরিয়াল মাস্টার আর কি। আচ্ছা, আপনার কাজটা কি যদি একটু বলতেন? আমার কাজটা হইলো যে ওই যে গাড়িগুলা দেখশন করুন, অথবা যাতে জামজম না থাকে, রাস্তাঘাট সবসময় ক্লিয়ার রাখুন আর কি, ওই যে কাজ হলো আমার। এই অটোগুলো রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। ওইটা আপনার দেখা যায় যে আমাদের কোনো স্ট্যান্ড নাই, এইভাবেই আর কি কষ্ট করে চলতে হইতেছে। না যে আপনাদের স্ট্যান্ড সরাসরি সচক্ষে দেখাচ্ছে, দেখেন ওই যে টেম্পোগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে, পেছনে কিন্তু ওই যে মোটর বাইক ভাইও কিন্তু দাঁড়িয়ে, এই জিনিসটা যতক্ষণে যাবে এই যে এছাড়া তো আমরা স্ট্যান্ডের কোনো জায়গা দেখতেছি না, এছাড়া আর কোনো জায়গা নাই। তো কমিটির লোক আছে, মনে করেন হেরা যদি এটা আর এখানে ভাও করে দেয় তাহলে আমরা এই জায়গায় যাইতে পারবো। এই যে এই সরকারি একটা ডাক বাংলা আছে, এটার সামনে অনেক জায়গা আছে সরকারি, এই যদি আমরা দিত তাহলে খুবই আমরা সুবিধা হলো। অটো রিক্সা, তারপরে হ্যান্ড ট্রলি, এগুলো কিন্তু আইনগত কোনো সুযোগ নাই এই যানগুলো চলাচলে। এই গাড়িটাকে কি গাড়ি বলে? এটা লরি গাড়ি কেউ বলে কুত্তার গাড়ি। কেন বলে? বলে তো এটা আলবানি লেগে, আলবায় যখন এটা লেগে কেউ বেশি দৌড়ে, শব্দটাও বেশি, চাকাও যখন বড়, এটা লেগে সবাই ডাকে। কতটুকু মাল নেন এটাতে আপনারা? 6 টন। 6 টন মাল। আপনি যখন এইভাবে চালান, আপনি কি যতটুকু আইন কানুন মানা দরকার আপনি কি মেনে চালান? হ্যাঁ। অন্যের অসুবিধা করেন না? না। এটা কতটুকু মাল নিতে পারে? কয় টন মাল নিতে পারে? 800 কেজি। 800 কেজি। আপনার এখানে কত কেজি মাল আছে? প্রায় 500 কেজি। কিন্তু আমাদের তো দেখে মনে হচ্ছে হাই লোড। হালকা মাল। কিন্তু হালকা হলে হাই লোড বলে একটা কথা আছে না? আচ্ছা, তাই এই রোডে যাওয়া আসার তো এই একটাই রাস্তা, তাই না? এই বারহাট্টা বাজারে এই যে আপনার মতো আরো অনেক টেম্পো চালক আছে, দেখেন রাস্তার ওই পাশে এইভাবে দাঁড় করে রাখছে, ঠিক আছে, যে কারণে কিন্তু এই যে দেখেন ওই বাসটাও ঠিক মতো যাইতে পারতেছে না। ঠিক আছে। তো এই সমস্যাগুলো আপনার হয় না? হয়, অনেক সময় হয়। এই টেম্পুতে যাতায়াত করেন? যাই না, আমার তো বাসই যাই, কিন্তু বাস তো পাচ্ছি না, বিধায় আমি টেম্পুতে যাচ্ছি। অনেক ভোগান্তি গন্তব্যে যাওয়া, এটা আপনার কাছে কতটুকু কষ্টকর? অনেক কষ্ট মনে হয়। এই বারহাট্টা বাজার এলাকাটাতে আমরা অনেক দুর্ঘটনা এবং যানজটের কারণ দেখতে পেয়েছি। তার মধ্যে একটা ছিল এই অটোগুলো রাস্তার উপরে পার্ক করে রাখা আছে। একটা বাস যদি যায় এই রাস্তাটা দিয়ে, তাহলে অন্য যানবাহনগুলো যেতে পারে না যতক্ষণে বাসটা ক্রস না হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আপনি এই এলাকার বাসিন্দা হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? এইগুলো তো রাতারাতি দূর করা সম্ভব না, আর সমস্ত নিয়মকে এক মুহূর্তে নিয়মে পরিবর্তন করা যাবে না। তবে একজন সচেতন নাগরিক হিসেবে এটুকু বলতে পারি, আমরা যদি সবাই সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি, এবং সর্বোপরি আমাদের যে এই রাস্তায় চলাচলের নিয়মবিধি এগুলো যদি পালন করি, আমার মনে হয় দুর্ঘটনা এবং এই চলাচলের যে অসুবিধা আছে এগুলো অনেকাংশে দূর হয়ে যাবে। সবাইকে আমাদেরকে বদলাতে হবে, সবাইকে এটি মেনে চলতে হবে। যদি না চলি তাহলে তো সমস্যাটা আমাদের নিজেদেরই। আজকে যদি আমি দুর্ঘটনায় কোনো আহত হই বা নিহত হই, আমার পরিবারটা হয়তো পথে বসবে, এই ক্ষতি হয়তো আমার পরিবার পুষিয়ে নিতে পারবে না। এই জন্য আমাদেরকেই সবাইকে নিজ উদ্যোগে সচেতন হতে হবে, আইন মেনে চলতে হবে, তাহলে আমরা এই সমস্ত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইতে আমরা রক্ষা পাবো। ভাইয়া কেমন আছেন? ভালো। কয়জন এক বাইকে? 3 জন। এক বাইকে 3 জন চড়ার কি নিয়ম আছে কোনো?
একটা দুর্ঘটনা হলে আপনার যে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনার মাথা, এটা সেভ করার মতো নিজের নিরাপত্তাটা আপনি সাথে নেন নাই। এর সাথে সাথে আপনি নিজের জীবনকে বিপন্ন করেছেন, আর সাথে সাথে হচ্ছে আপনার এই যে দুইজন বন্ধুকে নিয়েছেন পেছনে, তাদের জীবনটাও বিপন্ন করছেন আপনি। প্রায় সময় লোকজন মারা গেছে, কয়েকদিন আগে 4 জন লোক মারা গেল আপনার এই যে হুন্ডার অ্যাক্সিডেন্ট আর বাসে 4 জন। আমরা আমাদের চলাচলের সুবিধার জন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকছি, অথচ আমরা যখন সঠিক ব্যবহার করতে পারছি না তখনই এই ছোট ছোট যানবাহনগুলো অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলছি বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের সাথে। ট্রাফিক আইন না মানা, পাশাপাশি মানে তাদের যে ড্রাইভিং, এই ক্ষেত্রে কিছু অদক্ষতা বিষয় রয়েছে। ট্রেনিংবিহীন ড্রাইভার, ওরা শুধু হাতে এই একটু একজনের পিছনে থেকে একটু শিখে পরে গাড়ি নিয়ে যায়, ওইটাই বেশি আমরা দেখতে পাচ্ছি হইতেছে এই অ্যাক্সিডেন্টের কারণ। এগুলি যাতে রাস্তার পাশ থেকে অপসারণ হয় এটা চাই। সেই ওয়েটা কি হতে পারে? দক্ষ লাইসেন্সধারী ড্রাইভার এবং গাড়ির ফিটনেস এগুলো অবশ্যই দেখা দরকার। কীভাবে গাড়ি চালাবে, কীভাবে গাড়িটা নিয়ন্ত্রণ করবে, এটা চালকদেরও যেমন সচেতন হতে হবে। আর আমরা যারা এই যাত্রী হিসাবে আমরা চলাচল করি তাদেরকেও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বেশি অতিরিক্ত যাত্রী হয়ে কোনো গাড়িতে উঠবো না, এটা খেয়াল রাখতে হবে। বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত গাড়িগুলো চলছে, প্রথমত যে টেম্পোগুলো সেগুলো মূলত অটো, মানে আগে যে 3 সিটের গাড়িগুলো ছিল এই গাড়িগুলোকেই তারা বড় করে 11 সিটের গাড়ি তৈরি করছে। 3 জনের সিটে যদি 11 জন নিয়ে যায় তারা, তাহলে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, এবং এটাতে কোনো পাওয়ার যে বৃদ্ধি করছে এরকম কিছু না, এবং শব্দ তো এটা প্রচণ্ড শব্দ হয়, এবং আমাদের মফস্বল এলাকাতে এইটাই সবচেয়ে ডেঞ্জারাস বা সবচেয়ে মরণ ফাঁদ বলি আমরা। রাস্তাটা যতটুকু আছে তার চেয়ে এটাকে আরও শুরু করা হয়েছে, দুই পাশে দোকানপাট করে, এবং দুই পাশে অন্যান্য গাড়িগুলা এখানে স্টপেজ এখানে রাখার কারণে দেখা গেল কি রাস্তাটা সরু হয়ে গেল। আমাদের এখানের যেহেতু কোনো স্ট্যান্ড নাই, সুতরাং একটা স্ট্যান্ডের ব্যবস্থা করে দিলে এই যে জিনিসগুলো সবগুলো চলে যাবে স্ট্যান্ডে, সুতরাং রাস্তাটা তখন চলাচলের জন্য উপযোগী হয়ে পড়বে আর কি। আপনাদের সবার কাছে আমরা কিছু কারণ জেনেছি, কিছু সমাধান আপনারাই বলেছেন। এখন সার্বিকভাবে জানতে চাইব আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এজন্য আমরা বিভিন্ন ফোরাম থেকে একজোটে তাদের সাথে কাজ করি, এবং দুর্ঘটনা দূর করার জন্য বা এড়িয়ে চলার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা সবে মিলে সহায়তা করি। দর্শক, আমরা এদেশের নাগরিক, এদেশের সন্তান। আমাদের নাগরিক কিছু দায়িত্ব, কিছু কর্তব্য এবং কিছু দায়বদ্ধতা থাকে। এই মানুষগুলো নাগরিক দায়বদ্ধতা থেকে যাতে অন্যান্য নাগরিকরা, অন্যান্য জনসাধারণ যাতে ঠিকমতো নিরাপদে চলতে পারে, তাদের চলাচলে যেন বিঘ্নতা না ঘটে, তাই তারা নিজের দায়বদ্ধতা থেকে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। সামাজিক আন্দোলনটা যদি আমরা করতে পারি তাহলে পরে লেগে আপনার প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। প্রশাসনের পরেও যে কথাটা থাকে, আমি আমার জায়গাতে যদি থেকে যাই তাহলে প্রশাসন তার দায়িত্ব পালন করলেও এই অবস্থার উন্নতি আমার দ্বারা কখনো সম্ভব হবে না। তাই সবার আগে আমাকেই বদলাতে হবে, সচেতন হতে হবে আমাকেই। আপনি বাইক চালাচ্ছেন কতদিন যাবত? 2-3 বছর। 2-3 বছর। আপনার এই বাইক চালানো শেখার পেছনের কথাগুলো একটু শুনতে চাই। শিখলাম, মানে আগ্রহের উপর ভিত্তি করে আমি বাইক চালানো শিখলাম। কোন ক্লাস থেকে প্রথম বাইক চালানো শুরু করলেন? এই 8 থেকে আমি শুরু করলাম। আপনার তো তাহলে লাইসেন্স নাই? না, আমার নাই। আজকের যারা ছাত্র হয়তো 20 বছর পর তারাই অভিভাবক হবে। আমরা তো চাবো না যে আমার সন্তান কোনো দুর্ঘটনার শিকার হয়ে মারা যাক। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিশেষ করে একদম শিশু বয়স থেকে যদি ট্রাফিক আইনের যে মৌলিক বিষয়গুলো সংযোজন করে দেওয়া হয়, তাহলে একটা ছেলে শুরু থেকেই এই ট্রাফিক আইন সম্বন্ধে তার ধারণা নিতে পারবে এবং বাস্তব জীবনেও সে এটা প্রয়োগ করতে পারবে। তা আমি মনে করি পাঠ্যপুস্তকে ট্রাফিক আইনের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা অতীব জরুরি এবং এটা করা উচিত। বিষয়ে আপনাদের পরামর্শ, ওইটা আমি ব্যক্তিগতভাবে আমি আমার ইউনিয়নে অবস্থিত যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, আমি প্রত্যেকটি স্কুলের এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যতটুকু সহযোগিতা করার দরকার অবশ্যই করি। বারহাট্টা থেকে মোহনগঞ্জ যে কয়েকটা লেভেল ক্রসিং গেট আছে, এর ভেতরে 2টা আন্ডার স্যাংশন, এটা পর্যায়ক্রমে প্রস্তাব আছে, হয়ে যাবে। 2টা লেভেল ক্রসিং গেট বিরিয়ার এখনও হয় নাই, আর বাকিগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে। তাছাড়া
ঠাকুরাগোনা সাইটে একটা গেট আছে, এটো ব্যারিয়ার আছে, সমস্যা নাই। কোর্ট বিল্ডিং প্লাস হাসপাতাল গেটে এখানে ব্যারিয়ারটা অভাব আছে আর কি, এটা হয়ে যাবে শীঘ্রই। দর্শক, দক্ষতা ভালো, তবে সেই দক্ষতা যেন দুর্ঘটনায় রূপ না নেয়। আমরা কথা বলবো সেই রিক্সা চালকের সঙ্গে, কেন তিনি এভাবে গাড়ি চালাচ্ছেন আর কবে থেকেই বা এভাবে গাড়ি চালানো শিখেছেন। কিভাবে শুরু করলেন নতুন? এটা আস্তে আস্তে এক জায়গায় আমি দেখছিলাম, একটা চ্যানেলে দেখছিলাম, দেখার পরে এবার আমি একটু ট্রাই করলাম, পরে দু একবার উল্টা পড়ছি, পড়ে নিয়ে এমন কোনো কথা না, তো আস্তে আস্তে শিখে গেলাম। চালালে কি চালাতে কষ্ট কম হয়? না, চালাতে কষ্ট। মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ধরনের জি মানে ঝুঁকিপূর্ণ কাজ করা কি ঠিক? রাস্তা যখন ফ্রি থাকে মনের আনন্দতে আমিও আনন্দ পাইলাম, মানুষকে আনন্দ দিলাম, একজন দেখতে ভালোবাসে। তবে এটা ঠিক আছে। আপনাকে একটা তথ্য মনে করাই দেই, এটা সবসময় মনে রাখবেন, দুর্ঘটনা বেশিরভাগ সময় ফাঁকা রাস্তায় ঘটে। কি কারণে ঘটে? মানুষ যখন ফাঁকা রাস্তা পায় নিজে একটু জোরে চালানোর চেষ্টা করে। এগুলোর জন্যই তো দুর্ঘটনা ঘটে। এই তো কিছুদিন আগেও এই সামনে যে দোকান আছে তারই একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়তো, এখানে তো 12 হুন্ডার বেশি চলে, ওদের তো কোনো হেলমেট নেই গা, যেভাবে খুশি সেভাবে চালাইতেছে। এটা মনে হয় ওরা আইন মেনে চলতেছে না। ভাড়ায় মোটরসাইকেল চলে, বিষয়টি একটু বুঝে বলবেন। রিক্সার পরিবর্তে দ্রুত যাওয়ার জন্য তারা এই মোটরসাইকেলটা রিক্সার পরিবর্তে ইউজ করতেছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে যানবাহন হয়েছে আধুনিক, আমাদের জীবনও হয়েছে আরও গতিশীল। জীবনের প্রয়োজনে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে আমরা বেছে নিই দ্রুতগতির যানবাহন। যানবাহনের গতি কোনো অপরাধ নয়, গতির সাথে সেই যানের সামঞ্জস্য না রাখা এবং যানের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বহন করাই অপরাধ। ওনারা তিনজনে এক মোটরসাইকেলে যাচ্ছিল, ওনারা যাচ্ছিল, গাড়িটা আসছিল, মোটরসাইকেলওয়ালা মানে গাড়িটা বাসের চাকার নিচে চলে যায়। মোটরসাইকেল আর হয়েছিলেন তিনজন, তিনজনের মধ্যে কি তিনজনই মারা গিয়েছেন? হ্যাঁ, তিনজনই মারা। সুমনের সাথে শেষ কথা কি হয়েছে? শেষ কথা যাইবার সময় হচ্ছে রে, সকালে উঠে আমার কাছে ভাত চাইছে, এখন করছি বা ভাত হয়েছে না। কবে দুর্ঘটনাটি ঘটেছিল? সেপ্টেম্বর 2 তারিখ। কোথায় দুর্ঘটনাটি ঘটেছে? বিরামপুর বটগাছের তলে। গত বছর সেপ্টেম্বরের 2 তারিখে একটি দুর্ঘটনা ঘটেছিল, আপনি দেখেছিলেন? আমি সরাসরি দেখছি, আমি পরে লোক তুলছি আর কি। কি করছিলেন আপনি ওই সময়? আমি বাড়িতে কাজ করছিলাম। কি অবস্থায় দেখলেন আপনি আসার পর? দেখছি যে হুন্ডার আর লোকটার পড়া। কিভাবে পড়া ছিল? এটা হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, হুন্ডার আর উঠোই অ্যাক্সিডেন্টের পরে দেওয়া না, আমার রক্ত আছে, তাড়াতাড়ি রিক্সা তুলে দিয়েছি আমরা। এটা কোন সময়টায়? অনুমান 2-2:30 হইব। মোহনগঞ্জ থেকে যাইবার পথে তখন একটা অটো যাইতেছে, ঠিক আছে, পিছন দিক দিয়ে গাড়ির যে ব্রেক আছে, ব্রেক ঠিক মতন ধরতে পারছে না, গাড়ি না ধরিয়া পিছন দিকে ডাক্কা গায়া এই নামাতে পড়ে গেছে। হ্যাঁ, পড়ছে নিচে, ফোনটা পড়ছে। আরেকজন যে পিছিয়ে আসলে আঘাত কম পাইছে, হ্যাঁ আঘাত পেয়েছে, সব থেকে বুকের আঘাতে মারা গেছে। সুমনের ড্রাইভিং লাইসেন্স ছিল না? ড্রাইভিং লাইসেন্স ছিল না। সুমনের ড্রাইভিং লাইসেন্স ছিল না, অথচ তারপরেও আপনি তার পেছনে সেই বাইকে উঠেছেন। আপনার কাছে মনে হয়নি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে? আপনার বন্ধু আর কখনোই আপনার কাছে ফেরত আসবে না। এরপরে আপনার উপলব্ধি কি? দৈরম বলেই যদি লাইসেন্স না হয় ট্রেনিং ঠিক মতো না করি তাহলে এটা দেওয়াটা ভুল না। আমার এটার উপরে কত কিছু, অনেক আশাকাঙ্ক্ষা অনেক আছে, শেষ। মায়ের কষ্ট, ছেলেকে ভাত খাওয়াতে পারেননি, বাবা আজ আফসোস করছেন কেন ছেলেকে মোটরসাইকেলের চাবিটি দিয়েছিলেন। দ্য ট্রাফিক সিগন্যাল সকল পিতামাতাকে আজ আবারও মনে করিয়ে দিতে চায়, আর নয় অসচেতনতা। আপনার অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে গাড়ির চাবিটি তুলে দেবেন না, এতে আপনিই কিন্তু তাকে মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
দ্য ট্রাফিক সিগন্যাল বারহাট্টা থানা সূত্রে জানতে পারে মার্চ 2013 থেকে মার্চ 2014 পর্যন্ত অর্থাৎ গত 1 বছরে বারহাট্টা উপজেলায় বসবাসকারী 5 জন মানুষ 3টি ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার মধ্যে মাত্র একটি দুর্ঘটনা বারহাট্টা উপজেলার আওতাধীন সড়কে সংঘটিত হয়, বাকি দুটি দুর্ঘটনাই ঘটে বারহাট্টা উপজেলার বাহির অঞ্চলে। এই পরিসংখ্যান অনুযায়ী বলা যায় বারহাট্টাবাসী যারা মোটরবাইক সহ অন্যান্য যানবাহন চালাচ্ছেন তারা অত্যন্ত দক্ষ। তবে একটি কথা থেকেই যায়, দুর্ঘটনা যে সবসময় দুটি গাড়ির সাথেই হবে এমন কিন্তু নয়। আমাদের প্রত্যেকটি সড়ক বা মহাসড়ক ব্যবহার করছে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ, যাদের অনেকেই ট্রাফিক আইন জানেন, আবার অনেকেই জানেন না। আমরা যারা বড় হয়েছি ট্রাফিক আইন না জেনে, তাদের মধ্যে অন্তত মৌলিক আইনগুলো শিক্ষার যে ব্যবস্থা করেছে এটা অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি চ্যানেলের মতো অন্যান্য মিডিয়াগুলোও তাদের নিজস্ব বলয় থেকে এইভাবে এগিয়ে আসা উচিত। চ্যানেল আই যেমন দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের মাধ্যমে এই জাতিকে ট্রাফিক আইন কি এবং কেনই বা প্রণয়ন করা হয়েছে তা নিয়মিতভাবে জানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তেমনিভাবে দ্য ট্রাফিক সিগন্যাল টিম এবং সচেতন নাগরিকদের সকলেই আশা এবং বিশ্বাস করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জীবনের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে থাকা ট্রাফিক আইনের মতো মৌলিক বিষয়টি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন এবং বাংলাদেশকে ট্রাফিক আইন মানার সভ্য জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করাবেন। চলো সবাই রাস্তা থেকে